আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে প্রায় একটি বছর আমাদের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের ক্লাসে ফিরতে পারবো। ইতিমধ্যে আমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। সেই শর্ট সিলেবাসের মধ্যে আমাদের কিছু টপিকসকে বাদ দেওয়া হয়েছে। 2টি অধ্যায় এবং 3য় অধ্যায়ের কিছু টপিকসকে ডিজিটাল ডিভাইস অংশকে মূলত বাদ দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় শেষ করেছি, আমরা চতুর্থ অধ্যায়ও শেষ করেছি। আমরা এখন দ্বিতীয় অধ্যায় ধরবো। দ্বিতীয় অধ্যায়ের টপিকস সম্পর্কে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের বিষয় শুরু করার পূর্বে যে জিনিসটি আমাদের আরো জানা প্রয়োজন, যে সেটি হলো আমরা ক্লাসে ফেরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের ভাষায় আমাদের টপিকসগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব। কোথাও বোঝার সমস্যা হলে সেই জায়গাটি আমরা নোট করে রাখবো, পরবর্তীতে ক্লাস শুরু হওয়া মাত্রই যেন আমরা টিচার থেকে সহজেই জিনিসটি সহযোগিতা পেতে পারি। এছাড়াও মোবাইল ফোনেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যাক, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আজকের ক্লাসের পূর্বে আমরা জানবো যে আমাদের প্রাচীনকালে আমাদের একজন মানুষ আরেকজন মানুষের জন্য কমিউনিকেশনের জন্য যে ডিভাইস সমূহ ব্যবহার করত বা যে পদ্ধতিগুলো ব্যবহার করত, সেই পদ্ধতিগুলো পরিবর্তিত হয়ে বর্তমানে আমাদের বিশেষ কিছু পদ্ধতি পরিচালিত হচ্ছে, যেগুলো আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে এবং আমরা সহজেই ঘন্টার পর ঘন্টা ধরে যে কাজগুলো করতে হতো অথবা যে কাজগুলো করার জন্য কয়েক দিন কয়েক মাস পর্যন্ত সময় লাগতো, সেই কাজগুলো আমরা কয়েক সেকেন্ড কয়েক মিনিটের ভিতরে সম্পন্ন করতে পারি। মূলত দ্বিতীয় অধ্যায়ে এই সকল বিষয়ের আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমরা যেভাবে এই সময়ের গ্যাপটি কমিয়ে ফেলেছি পরস্পরের সাথে যোগাযোগের জন্য, এগুলোতে কি কি ডিভাইস ব্যবহৃত হয় সেই ডিভাইসগুলো সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে কিছু ছবি লক্ষ্য করি। আমাদের কিছু প্রাচীনকালের ছবি এখানে দেখা যাচ্ছে। একটি ছবিতে দেখা যাচ্ছে কিছু লোক পালকি নিয়ে যাচ্ছে, আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির সমাহার, আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি সাইকেলের ছবি, আরেকটি ছবিতে আমরা ট্রেনের ছবি দেখতে পাচ্ছি। তো এগুলো মাধ্যমে আমরা আসলে পরস্পরের সাথে যোগাযোগ বা আমাদের কমিউনিকেশন, আমরা বাসা থেকে অফিস, বাসা থেকে আত্মীয় স্বজনের বাড়ি, বাসা থেকে এক দেশ থেকে আরেক দেশে, ধর্মীয় প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে হজ করার জন্য, বিভিন্ন রকম প্রয়োজনে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ট্রান্সফার করতে হয়, অর্থাৎ আমাদের বিভিন্ন জিনিস আদান প্রদান করতে হয়। তো এগুলো যুগ যুগ ধরে বিভিন্ন রকম পরিবর্তন হয়ে আসছে, আর সেই পরিবর্তন হয়ে বর্তমানে সেটি কি অবস্থানে আছে বা কি কি ডিভাইস বা কি কি জিনিসপত্র ব্যবহার করে আমরা সেই কাজগুলো করছি সেই সম্পর্কে আমাদের আলোচনা। আমরা আরো কিছু ছবি লক্ষ্য করে দেখতে পাবো
তোমরা যেমন এই প্রথম ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি অনেকের কাছেই অজানা থাকতে পারে, এই ছবিটি অনেকে নাও দেখতে পারো তোমরা। আমরা আগে ছোটবেলা যখন বিদেশে চিঠি পাঠাতাম তখন এই ধরনের চিঠির খাম আমরা ইউজ করতাম, ব্যবহার করতাম। তো আমাদের দেশীয় চিঠির ক্ষেত্রে আমরা হলুদ খাম ব্যবহার করতাম। এই হলুদ খামটি এখনো পাওয়া যায় কিনা আমি ঠিক জানা নাই, তা এখনো পোস্ট অফিসে থাকতে পারে। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা নিচের ছবিগুলোতে দেখছি, বর্তমান ছবিগুলো আমাদের এইরকম যে আমরা কম্পিউটার টু কম্পিউটার যোগাযোগ করছি, মোবাইল টু মোবাইল ট্রান্সফার করছি। এই ট্রান্সফারের পদ্ধতিটি পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের আজকের পার্ট তাহলে ডেটা কমিউনিকেশন। কিভাবে আমরা ডেটা কমিউনিকেশন করব সেই সম্পর্কিত প্রাথমিক ধারণা আজকে আমরা লাভ করব। এই পার্ট শেষে তোমরা যে যে জিনিসগুলো জানতে পারবে, 1 নম্বর ডেটা কমিউনিকেশন কি তা বলতে পারবে তোমরা। ডেটা কমিউনিকেশনের উপাদানের নামগুলো তোমরা জানবে। ডেটা কমিউনিকেশনে মডেমের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, মডেম কি ভূমিকা রাখে ডেটা কমিউনিকেশনে। ব্যান্ডউইডথের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি কমিউনিকেশন। হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ টু শেয়ার, আদান প্রদান বা বিনিময়। কমিউনিকেশন আমরা সাধারণত আমাদের দেশে এখন আমরা যেটা আমাদের বাংলা ভাষাটা বিভিন্ন ভাষার সংমিশ্রণে তৈরি, তো আমরা এই কমিউনিকেশন শব্দটা সবাই ইংরেজিতে অনেকটা ব্যবহার করি। কেউ বলি না যে এই তোমার সাথে আমি আদান প্রদান করবো, আমরা এরকম বলি না। আমরা বলি যে এই তোর সাথে আমি কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, এরকম কথা বলি। আদান প্রদান গ্যাপ হয়ে গেছে এরকম বলি না, আদান প্রদান কমে গেছে এটাও বলি না, আমরা বলি যে কমিউনিকেশন গ্যাপ। আমরা ইংলিশে এটিকে ইউজ করছি, সুতরাং আশা করি সবাই ভালোভাবে এটি জানো। তো কমিউনিকেশন অর্থ যোগাযোগ। কার সাথে কার যোগাযোগ হবে? মানুষের সাথে মানুষের, নাকি ডিভাইসের সাথে ডিভাইসের বা যন্ত্রের সাথে যন্ত্রের? এখন আসলে দুই ধরনের কমিউনিকেশনই আমাদের সম্ভব। সুতরাং একজন মানুষের সাথে আরেকজন মানুষের পরস্পর তথ্য বিনিময়, বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। অত্যন্ত সহজ সরল কথা। আমি যদি একজনের সাথে একজনের তথ্য বিনিময় করি, অথবা এক স্থান থেকে অন্য স্থানে তথ্যকে পাঠাই, অথবা এক যন্ত্র থেকে আরেক যন্ত্রের সাথে আমি তথ্য বিনিময় করতে পারি, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে কমিউনিকেশন। তো কমিউনিকেশন সকল ধরনের যোগাযোগকে নির্দেশ করে। যোগাযোগ হতে পারে ম্যানুয়াল, হতে পারে অর্থাৎ হাতের দ্বারা হতে পারে, হাসি দিয়ে হতে পারে, ইশারা দিয়ে হতে পারে, এগুলো হলো ম্যানুয়াল। যোগাযোগ হতে পারে চিঠি দিয়ে বা লিখিত কোনো সংকেতের মাধ্যমে মানুষের দ্বারা পরিবাহিত কোনো প্রক্রিয়ায় হতে পারে, কিংবা যান্ত্রিক বা স্বয়ংক্রিয় উপায়েও সেটি হতে পারে। সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। কমিউনিকেশন সিস্টেম। আমরা এতক্ষণ জানছি যে কমিউনিকেশনটা আমরা বুঝতে পারছি যে আমরা চিঠির মাধ্যমে কমিউনিকেশন করতে পারি, আমরা কথার মাধ্যমে কমিউনিকেশন করতে পারি, যন্ত্রের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারি। কিন্তু কমিউনিকেশন সিস্টেমটা হলো, এই জিনিসগুলো ব্যবহার করা হলো কমিউনিকেশন সিস্টেম। সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত যেখানে সবগুলো জিনিস উপাদান সবকিছু দিয়ে জিনিসটা পরিচালিত হয়, সেই সিস্টেম। আর কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা যেটি বুঝি সেটি হলো পারস্পরিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোনো সমন্বিত ব্যবস্থা। কমিউনিকেশন সিস্টেম যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। কমিউনিকেশন সিস্টেম একটি সময় ছিল যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো পায়রা পায়ে বেঁধে। যদি এটি রূপকথার গল্পের মতো, আসলে বাস্তবে আমি কখনো দেখি নাই, সিনেমাতে ছাড়া।
তো এটি আসলে একটি রূপকথাই। তো সভ্য জাতির মধ্যে প্রচলন ছিল ঘোড়া ডাকের। ঘোড়া নির্দিষ্ট বাড়িতে গিয়ে সেখানে ঘোড়া ডাক দিয়েও কি করতো, কমিউনিকেশন করা যেত। ঘোড়ার সাথে চিঠিটা দিয়ে দেওয়া হতো। এক জায়গা থেকে খবর অন্য জায়গায় পাঠানোর জন্য কিছুকাল পূর্ব পর্যন্ত আমাদের দেশে প্রচলিত ছিল যে ব্যবস্থাটি ছিল সেটি হলো রানারের ব্যবস্থা ছিল। এটি খুব বেশি পুরাতন নয়, এটি 25 ইয়ার্স বা 20 ইয়ার্স এই সময়ে ধরে ছিল। এটি 80-র দশকে, মূলত 80-90-র দশকে, 90-র দশকেও ছিল। আমরাও কিছু দেখেছি এই ব্যবস্থাটি, যে চিঠিপত্র নিয়ে পোস্টম্যান মানুষের ঘরে ঘরে গিয়ে চিঠি দিয়ে আসতো। তো কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা একজনের ডেটা অন্য একজন বা সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশনের প্রধান শর্ত হলো কমিউনিকেশনে ডিভাইস ব্যবহৃত হতে পারে এবং ডেটা কমিউনিকেশন তখনই ঘটবে যখন কমিউনিকেশন যা যোগাযোগের জন্য উৎপন্ন বা প্রসেস করে তারপর তা সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করতে হবে। কমিউনিকেশন এবং ডেটা কমিউনিকেশন তুলনা। সুতরাং সব ডেটা কমিউনিকেশনই কমিউনিকেশন, কিন্তু সব কমিউনিকেশনই কিন্তু ডেটা কমিউনিকেশন নয়। যেমন আমরা ভয়েস ট্রান্সফার করি, যদি এখানে কি কোনো ডাটা প্রসেস হচ্ছে? কমিউনিকেশন হচ্ছে। এখানে কোনো ডাটা প্রসেস হচ্ছে কমিউনিকেশন। কিন্তু যখন একটি ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করবে তখন সেটা ডাটা কমিউনিকেশন। আমরা যখন কথা বলবো, কথাগুলো একজনকে শোনাবো, সেটা কিন্তু ডাটা ট্রান্সফার হয় না। কিন্তু যখন একটি কম্পিউটার বা একটি ডিভাইসের সাথে কমিউনিকেশন করে তখন সেখানে ডাটা ট্রান্সফার হয়। ডাটা কমিউনিকেশন বলতে মূলত বোঝায় বিভিন্ন মাধ্যম ইলেকট্রনিক ডাটা স্থানান্তরের মাধ্যমে ইলেকট্রনিক যে ডাটাগুলো আমরা স্থানান্তর করব, মোবাইলে যদি আমরা মেইল করি, এই জিনিসগুলো হতে পারে আমাদের ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন হতে পারে মুখোমুখি, আবার দূরবর্তী। আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করলো টেলিগ্রাফ পদ্ধতির আবিষ্কার। আমরা যখন আমাদের এই চিন্তা চেতনাতে যখন টেলিফোন আবিষ্কার হলো, টেলিগ্রাফের আবিষ্কার হলো, তখনই আমাদের চিন্তা চেতনাটি প্রভাবিত হলো। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে প্রদর্শন করেন কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে প্রদর্শন করেন কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি। তাহলে এখানে দুটি প্রশ্ন দেখা যাচ্ছে যে টেলিগ্রাফ পদ্ধতিটি কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। আমরা অনেকেই ছোটবেলা থেকেই জানি জিনিসটি, আর কোন সালে তবে এটি আমরা সচরাচর মনে রাখতে পারি না, তবে মনে রাখতে হবে 1876 সালে। 1876 সালে এই ঘটনাটি ঘটে। ডেটা প্রেরণের ক্ষেত্রে তথা সভ্যতার উন্নতিতে এক বিরাট প্রভাব ফেলেছে 1940 সালে ডক্টর জর্জ স্টিভিজ প্রথম নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেল ল্যাবরেটরির ক্যালকুলেটরে ডেটা প্রেরণ করেন। কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান হলো 5টি। 1 নম্বর উৎস, 2 নম্বর প্রেরক, 3 নম্বর কমিউনিকেশনের মাধ্যমে, 4 নম্বর গ্রাহক বা প্রেরক, গ্রাহকের মধ্যে প্রাপক থাকে, প্রেরক থাকে, এবং গন্তব্য। এই 5টি জিনিসের মাধ্যমে আমাদের ডাটা কমিউনিকেশনটি গঠিত হয়। ডেটা কমিউনিকেশন উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। উৎস আর প্রেরক প্রান্তকে আমরা বলতে পারি উৎস সিস্টেম, এবং প্রেরক এবং এটা হলো গন্তব্য সিস্টেম। আর মাঝখানে সেটি হবে ট্রান্সমিশন সিস্টেম। কিভাবে আমরা ট্রান্সমিট করব, তো আমাদের এখানে মূল আলোচনা এই অধ্যায়ের সেটি হলো ট্রান্সমিশন সিস্টেম। তো আমাদের প্রথমে উৎস সিস্টেমে থাকবে একটি কম্পিউটার, একটি মডেম, একটি ট্রান্সমিটার, একটি মডেম আর একটি সার্ভার। অর্থাৎ এই জিনিসগুলো থাকলে আমাদের
ডেটা কমিউনিকেশন পদ্ধতিটি গঠিত হয়। তো উৎস, যে ডিভাইস হতে ডেটা তৈরি হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার এবং টেলিফোন ইত্যাদি। প্রেরক, উৎস থেকে ডেটা নিয়ে যে যন্ত্র কমিউনিকেশন মাধ্যমে পাঠায় তাকে প্রেরক যন্ত্র বলে। প্রেরক যন্ত্রের মধ্যে আমরা মডেম গুলোকে ধরতে পারি। এবং কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম যার মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট হয় তাকে চ্যানেল বা মাধ্যম বলে। টুইস্টেড ফায়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্স, এই তারগুলোর মাধ্যমে আমরা ডাটা ট্রান্সমিটের চ্যানেল ব্যবহার করতে পারি। এছাড়া আমরা এখন ইন্টারনেট যেটাকে বলে রিমোট পদ্ধতি, রিমোট কন্ট্রোল বা তারবিহীন পদ্ধতি যেটি, সেটিকে আমরা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, এই তারবিহীন মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটা ট্রান্সফার করতে পারি। এগুলো হলো চ্যানেল, কমিউনিকেশনের ডাটা ট্রান্সমিশন চ্যানেল। গ্রাহক বা প্রেরক, গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। তো আমাদের রিসিভারে আমাদের আবার সেই মডেমই থাকবে, সেখান থেকে মডেম ডাটাটাকে গন্তব্য ডিভাইস গ্রাহক থেকে প্রাপ্ত অরিজিনাল ডাটা গ্রহণ করে। যেমন সার্ভার, পার্সোনাল কম্পিউটার, সার্ভারেও আমরা ডাটা পাঠাতে পারি অথবা পার্সোনাল কম্পিউটারে আমরা ডাটাটা পাঠাতে পারি। ডাটা কমিউনিকেশনের উপাদান, বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটারে অথবা কম্পিউটার হতে অন্য কোনো মাধ্যমে ডেটা ও তথ্য আদান প্রদান সম্ভব। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে আদান প্রদান হয় অ্যানালগ সিগন্যাল, আর কম্পিউটার প্রসেসিং করার জন্য ডেটাকে রূপান্তর করা হয় ডিজিটাল সিগন্যালের মাধ্যমে। কাজে ডেটা কমিউনিকেশনের জন্য পরিণত করা প্রয়োজন ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে। এবারের একটি চিত্রের মাধ্যমে ডাটা সিস্টেমটাকে আমরা বুঝতে পারি। এখানে দেখানো হয়েছে একটি সিস্টেম, যে কম্পিউটার থেকে ডাটা আমি মডেমের মাধ্যমে প্রেরণ করব, একটি মাধ্যম, যে কোনো ট্রান্সমিশন মাধ্যম তার বিহীন অথবা তার সহ, সেটি আরেকটি মডেমে আরেকটি কম্পিউটার ডাটাটাকে রিসিভ করবে। এখানে দেখানো হচ্ছে প্রসেসটি। জিরো ওয়ান, এটি আমরা জানি যে ডিজিটাল ডাটা, এই ডিজিটাল ডাটাটি আমরা প্রেরণ করতে পারি। আসলে মূলত এই ডাটাটি প্রেরণ করার পরে মাধ্যমের মাধ্যমে সেটি আরেকটি মডেম রিসিভ করে এবং রিসিভ করে সেটিকে আরেকটি কম্পিউটারে পাঠায়। তাহলে ছবিতে প্রথম মডেম কি ধরনের ডাটা গ্রহণ করলো বা প্রেরণ করলো? ডিজিটাল ডাটা গ্রহণ করলো এবং অ্যানালগ ডাটা প্রেরণ করলো। ছবিতে দ্বিতীয় মডেম কি কাজটি করলো? অ্যানালগ ডাটা গ্রহণ করলো এবং ডিজিটাল ডাটা প্রেরণ করলো। ডাটা কমিউনিকেশন মডেমের যে ভূমিকা, উৎস কম্পিউটার থেকে প্রেরিত ডিজিটাল ডাটাকে গ্রহণ করে অ্যানালগ ডাটা পরিণত করে, নেটওয়ার্ক মাধ্যমে প্রেরণ করে এবং নেটওয়ার্ক মাধ্যম থেকে প্রাপ্ত অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় পরিণত করে প্রাপক কম্পিউটারে দেয়। ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটা পরিণত করাকে বলে মডুলেশন। এখানে প্রশ্ন আছে, মডুলেশন কাকে বলে? তাহলে আমরা বলবো ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটা পরিণত করাকে মডুলেশন বলে, আর যদি অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটা পরিণত করতে হয় সেটিকে ডিমডুলেশন বলে। এর মধ্য দিয়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কি বলে? যার মধ্য দিয়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কি বলে? মাধ্যম। তাহলে আমরা বাসায় ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালের চিত্র আঁকবো। ডাটা কমিউনিকেশন কাজে বুঝে মডুলেশন, ডিমডুলেশন কি, ডিমডুলেশন মডেমের ভূমিকা, এই তিনটি প্রশ্ন আমরা লিখবো এবং ডাটা কমিউনিকেশন মডেমের ভূমিকা লিখবো। সবাইকে আমার ভিডিওটি ভালোভাবে দেখার জন্য অনুরোধ করছি। যদি তোমরা দেখো তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে, অন্যথায় এই পরিশ্রমটি আসলে বৃথাই করতেছি আমরা যদি তোমরা এটি না দেখো।
এটি তখনই কাজে লাগবে যখন তোমরা এটি দেখবে, অনুশীলন করবে, যেখানে বুঝবে না সেখানে সেই জায়গাটি বারবার রিওয়াইন্ড করে দেখবে। তারপরেও যদি বুঝে না আসে আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বিষয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য। তো আজকে আমাদের এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।